আমার মা জব করতেন, ওনার অফিসের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখা যেত যে আমরা অ্যাঙ্কারিং করছি, পিকনিকে গিয়ে হয়তো গান গাচ্ছি। এরকম কখনো ড্রিম ছিল না। আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার সবসময় করতে চেয়েছি। অনেকের কাছে আমি শুনি হ্যারাসমেন্টের কথা। আমি যদি ডিরেক্টলি বলি, আমি কিন্তু কোনোদিন কোনো হ্যারাসমেন্টের শিকার হইনি। চাইলেই আমি করতে পারি না আসলে সবকিছু, আমার কিছু লিমিটেশনস তো আছে। Hello everyone, welcome to another episode of your podcast She, where we talk the real talk and we talk about the real change. এবং প্রতিবারের মতন আজকেও আমাদের এপিসোডে এমন একজন সফল ট্যালেন্টেড নারী সেলিব্রিটি রয়েছেন, যার কাছ থেকে আমরা শুধুমাত্র তার কাজ নিয়ে নয়, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানবো, তার স্ট্রাগলস জানবো, and what she actually does to maintain the fame and the achievements she has had so far and the hard work behind it. আজকের এপিসোডে গেস্ট হিসেবে আমরা যাকে পাচ্ছি, তিনি দীর্ঘ 25 বছর তার সাকসেস ধরে রেখেছেন এমন একটা ইন্ডাস্ট্রিতে যেখানে কিন্তু সাকসেস এবং ফেম অনেক ভলাটাইল, যেখানে আসলে কোনো একটা নেগেটিভ নিউজ হয়ে যাওয়াটা অনেক ইজি, যেখানে কোনো একটা তকমা বসিয়ে দেওয়াটা অনেক ইজি। সেখানেই তিনি তার সুন্দর পরিচ্ছন্ন একটা ইমেজ রেখেছেন ধরে, এবং সেই সঙ্গে তার কাজের কোয়ালিটিও ধরে রেখেছেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই এম টকিং অ্যাবাউট নান আদার দেন দীপা খন্দকার। হ্যালো আপু, কেমন আছেন? ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং টাইম। এবং আপনাকে পেয়ে আমি অনেক খুশি, বিকজ আপনার কাজ দেখে এসেছি আমি, এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আপনাকে আসলে হোস্ট করতে পারবো, এন্ড ফাইনালি দ্যাট মোমেন্ট ইজ হ্যাপেনিং। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগছে, আর তোমার কাজও আমার খুব ভালো লাগে, সেটা মানে কোনো ফিকশনে হোক বা অ্যাঙ্করিং এ হোক, যে কোনো কিছু। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আপুর কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনার তো এখনো অনেক ব্যস্ততা চলছে, সো কি কি নিয়ে ব্যস্ততা? এখন ব্যস্ততা আসলে যেহেতু এটা আমার প্রফেশন, সো এটার বাইরে আর কিছু করি না, তো রেগুলার বেসিসে এই কাজটাই করতে হয়। কখনো দেখা যায় যে বিজ্ঞাপন, কখনো মুভিজ, কখনো সিরিয়াল বা 1 ঘন্টার নাটক, এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর কি। কখনো কি মনে হয়েছে অভিনয়টা ছেড়ে দিই? হয়নি। বছরের পর বছর ধরে আপনি পার্লার যান না, এই ব্যাপারটা সত্যতা কতটুকু? অনেক বেশি, কারণ হচ্ছে একটা সময়ে পার্লারটা রেগুলার রুটিন ছিল, মনে হতো যে মান্থলি একটা নারিশমেন্ট নিজের জন্য পার্লারে যাওয়া। তারপর একটা সময়, বিশেষ করে বিয়ের পরে, আমার মনে আছে যে টানা 5 বছর আমি যাইনি, একদমই যাইনি। সেটা কেন ছিল? সামহাও যেতে ইচ্ছা করতো না। তারপর আমার ছেলে যখন জন্মায়, আমার মনে হতো কি পার্লারে গেলে অনেক সময় লাগে, অনেকটা সময় ওখানে দিতে হয়, এতটা সময় ওকে রেখে থাকতে চাইতাম না। মনে হতো যে শুটিং এর জন্য থাকছি, সেটা একটা কাজের জন্য। আবার আমার ব্যক্তিগত আরাম আয়েশ বা এই সেই এগুলোর জন্য যদি আমি বাইরে থাকি, সো ওর কাছ থেকে আমি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি, এরকম আমার কাছে মনে হতো, যে কারণে যেতাম না বা ফিল করতাম না আসলে যেতে হবে। এই যে আমরা তো ফিল করি যখন, তখনই মনে হয় যে আচ্ছা একটু পার্লার যাওয়া দরকার। ওই ফিলিংটা হয়নি। একটা সময় চিন্তা করে দেখলাম যে আমি এতদিন পার্লারে যাই না, বা মনে হলো পার্লার আমার কোনো কাজ নাই। আর এখনো কিন্তু আমি একদমই পার্লারে যাই না। আমার নর্মালি দেখা যায় যে এই আরামগুলোর জন্য আমার বাসায় 2টা মেয়ে আসে, মান্থলি একবার করে ওই কাজগুলো হয়ে যায়। আপনাকে অনেকেই জাতীয় ফুপু বলে ডাকে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? ভালো লাগে তো, খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আসলে আমরা কাজ করি দর্শকের জন্য। সো দর্শকের এই যে রিয়াকশনটা, একটা বিশেষ ক্যারেক্টার নিয়ে যখন এত আলোচনা, এত ভালোবাসা এবং একটা নাম দিয়ে দেয়া, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনার ক্যারিয়ারে কখনো কি মনে হয়েছে যে ইউর ফেসিং টু মাচ স্ট্রাগল, নাকি কখনো স্ট্রাগলগুলিকে স্ট্রাগল বলে মনে হয়নি? ক্যারিয়ারের ক্ষেত্রে স্ট্রাগল খুব বেশি মনে হয় নাই, আর ব্যক্তিগত জীবন নিয়ে মনে হয়েছে যে অনেক স্ট্রাগল, বাট আমার ক্যারিয়ারটা সবসময় অনেক স্মুথ ছিল। লাইক অনেক
মেয়েদেরকে শুনি মিডিয়ায়, মেয়ে বা ছেলে নর্মালি যাদের সাথে কাজ করি অনেক সময় শুনি যে ফ্যামিলি পছন্দ করে না, বাবা পছন্দ করে না, মা পছন্দ করে না, কিন্তু জোর করে এসছে, লুকিয়ে লুকিয়ে এসছে, এরকম একটা ব্যাপার ছিল। অনেকের কাছে শুনি যে বাবা মা চায় না যে এখানে কাজ করুক বা এটাকে প্রফেশন হিসেবে নিক, এরকম অনেকের ক্ষেত্রেই হয়। বাট একদমই আমার ক্ষেত্রে এই বিষয়টা কখনো ছিল না। খুব ছোটবেলা থেকে আমাদের বাসাটা অনেক কালচারাল মাইন্ডেড একটা ফ্যামিলি। এখন মনে হয় কালচারাল, তখন মনে হতো যে এটা নর্মাল অ্যাকচুয়ালি। যে আমরা স্কুলে যখন পড়তাম আমরা গান শিখবো, নাচ শিখবো, এটা খুব নর্মাল ছিল। বা স্কুলে কম্পিটিশনে আমরা অ্যাটেন্ড করব। আমি গার্লস গাইড করতাম, গার্লস গাইডে আমাকে ক্যাম্পেইন করতে যেতে হয়েছে, বা ওটা নিয়েও যে বাসার কোনো রকম অব্লিগেশন এরকম কখনোই হতো না। বাট আমরা যাব, এগুলো করব, এগুলো এইরকম মেন্টাল সেটটাই ছিল বাসার সবার, যেতেই হবে। আর আমার মা জব করতেন, ওনার অফিসের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখা যেত যে আমরা অ্যাঙ্কারিং করছি, পিকনিকে গিয়ে হয়তো গান গাচ্ছি, বা এরকম পার্টিসিপেট করাটা খুবই নর্মাল ছিল আমাদের বাসায়। তো যখন মিডিয়ায় কাজটা শুরু করলাম বা অফারগুলো আসলো, তখন মনে হয় ও বাসার সবার এরকম একটা ধারণা ছিল যে স্টেজে যেরকম আমরা স্কুলের একটা স্টেজ পারফরমেন্স করি ওইরকম। কারণ তখন তো আসলে কেউ প্রফেশন হিসেবে এটা নিত না, বা এটা যে প্রফেশন হিসেবে নেওয়া যায় এই ভাবনাটাই কারোর মধ্যে ছিল না। আমার ফ্যামিলিও ওইভাবে কখনোই ভাবেনি যে এটা প্রফেশন হিসেবে আমি নিতে যাচ্ছি, বা এটার সাথে আমি সারা জীবন ইনভলভ থাকবো, এরকম কিছু না। মনে করেছে যে আচ্ছা মানে লাইক গান গাইতে বললে যেরকম হয় সেরকম নাটক করতে বলেছে, নাটক করছে, এরকম একটা ব্যাপার আর কি। সো ফুললি সাপোর্ট তো বাসা থেকে ছিলই, মানে বাসার পরিবেশটা একদমই এরকমই ছিল। কোথাও শুটিং এ যাওয়া মানে প্রিভিলেজ, নাকি আপনার মনে হয় যে এমনই আসলে হওয়া উচিত? আমার তো মনে হয় এটা হওয়া উচিত, আর যেহেতু এরকম হয় না, সো আই এম প্রিভিলেজড। টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। ফ্যামিলির অনেকের কাছ থেকেই শুনেছি যে আমাদের দেশে আগে একটা প্র্যাকটিস ছিল যে প্রতিটা ঘরেই হারমোনিয়াম, আমাদের বাসাটা সেরকম আর কি, এবং রেওয়াজ হতো সকালে ঘুম থেকে উঠে। মানে গলা খুবই বাজে আমার, হ্যাঁ লিটারেলি। আমি যখন 7-8-এ পড়ি, আমার এত মানে এখন মানুষ এটাকে অনেক ভালো ভয়েস বলে আমার ভয়েসকে, যে এত বেস, এত ভারী গলা, কিন্তু সেই সময় বলতো ফাটা বাঁশ, এরকম বলতো। এবং আমার মনে আছে যে গান তো আমাদের শিখতেই হবে, গলা কি তাতে কিছু এসে যায় না। গানের স্যার আসতো, আমরা আমাদের বাসায় হারমোনিয়াম ছিল, আমরা গান শিখবো। তো একদিন আমার এক টিচার বাসা আসছে, তো আমার মা বলছে যে গান শোনানোর জন্য স্যারকে। তো গান শোনানোর পরে স্যার বলল যে তুমি আর গান গেও না, এত বাজে গলা তোমার। আপনার ফ্যামিলিতে কি আরো মিউজিশিয়ান রয়েছে? না, আমার একটা ফুফাতো বোন গান গাইতেন, উনি রেডিওতেও, মানে সেই সময় তো আসলে রেডিও টেলিভিশনে গান করা মানে বিশাল ব্যাপার। সো আমরা ছোটবেলায় জানতাম যে আমার ওই ফুফাতো বোনটা উনি রেডিওতে গান করে। এছাড়া মিডিয়ার আর কোথাও কেউ কখনো You কাজ once করে। said that I am exactly where I should be. এই রিয়েলাইজেশনটা কখন এসেছে? এখনো মনে হয়। আর আমি অ্যাকচুয়ালি আমি এয়ার হোস্টেস ছিলাম আমার মানে মিডিয়ার ক্যারিয়ারের একদম শুরুর দিকে। তারপর ওই কাজটা যখন ছাড়ার প্রশ্ন আসলো যে দুইটার মধ্যে আমাকে চুজ করতে হবে আমি কোনটা রাখতে চাই প্রফেশন হিসেবে, তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ওয়্যার ইউ বিলং। হ্যাঁ, আমি আসলে এটা করতে চাই, কারণ এখানে যে কাজটা আমি করছি এটার মধ্যে আসলে ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে, বা আমি আমার কাজের রিয়াকশনটা দেখতে পাচ্ছি, আমি ভালো করছি না খারাপ করছি, বা আরো বেটার কিছু করার একটা অপশন, এই সব কিছু এটার মধ্যে আছে। ওয়্যারএজ আমি যখন এয়ার হোস্টেস ছিলাম ওখানে আসলে একদমই রুটিন জব, জাস্ট মুখস্থ কিছু কাজ করা। ওই ডিসিশনটা কেন নেওয়া হয়েছিল? টাইম ম্যানেজমেন্ট করতে পারছিলাম না, কারণ তখন আমি গ্রাজুয়েশন করছিলাম, কারণ আমি তো ইন্টারমিডিয়েট রেজাল্ট হওয়ার আগে আমি কাজটা শুরু করেছি, নাটক শুরু করেছি, তারপর এয়ার হোস্টেসের জবটা শুরু করেছি।
তো তখন দেখা যেত যে আমি ভোর 4টার সময় উঠতাম, 5টার সময় আমি ফ্লাইটে চলে যেতাম, তারপর ফ্লাইট শেষ করে আমি 11টা-12টার সময় ঢাকায় নামতাম, নামার পরে আবার এয়ারপোর্ট থেকে আমি চলে যেতাম শুটিং এ, ড্রপ নিয়ে নিতাম, শুটিং শেষ হতে রাত 1টা-2টা বেজে যেত, আবার তো আমাকে 4টায় উঠতে হবে। সো আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি ঘুমাতে পারতাম, আর 16 দিন আমাকে ফ্লাই করতে হতো। তো আমি অনেক টায়ার্ড থাকতাম, পাশাপাশি Also, হচ্ছে flying takes a lot of physical strength as হ্যাঁ, well. হ্যাঁ। মানে it's the body তারপর of যেমন যেহেতু গ্রাজুয়েশন করছিলাম তখন তো একদম পড়তে পারতাম না, লেখাপড়া তো একদমই যাচ্ছে তাই অবস্থা, মানে কোনো রকমের গ্রাজুয়েশনটা করতেই হবে। আবার বাসায় এই ব্যাপারটাও ছিল, মানে যা খুশি তা করো, হ্যাঁ। তোমাকে লেখাপড়াটা করতে হবে, সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হ্যাঁ। হবে, মানে এটার কোনো মাফ নাই। সো ওইটা মাথায় সেট ছিল আর কি, যে এটা আমাকে শেষ করতে হবে। তো তখন মনে হলো যে আমি পারছি না, আসলে একদমই পারছি না, তো আমাকে একটা চুজ করতে হবে। তখন কি মনে হয়েছিল চুজ করার পরে, যে মানে কোনো দ্বিধা ছিল বা কোনো কোয়েশ্চেনস ছিল নিজের মধ্যে, যে কি করছি, কেন করছি, ঠিক না, করছি কিনা? একদমই কোশ্চেন ছিল না বা দ্বিধা ছিল না। কেন, সময় পাইনি দ্বিধা করার, এত ব্যস্ত ছিলাম আমি ওই সময়। এই ক্ষেত্রে আমি বলবো যে আমি এত লাকি মাশাল্লাহ, যে মানুষ যারা মিডিয়াতে কাজ করে অনেকের কাছেই শুনি যে স্ট্রাগলিং পিরিয়ড, অনেক সময় স্ট্রাগল করে তারপরে হয়তো ফোকাস হয়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমার ফার্স্ট কাজ, আমি লিপটন তাজা চায়ের অ্যাড করেছি, সেটাও ফুল ফোকাসড একটা কাজ ছিল। তারপর যখন নাটক শুরু করলাম, নাটকের অফার পেলাম, ওটা একটা সিরিয়াল ছিল 13 পর্বের। তো প্রথম 5 পর্ব আমি একসাথে আমরা শুট করেছিলাম, পরের 5 পর্ব পরে শুট করেছি। তো 5 পর্বের মধ্যে ফার্স্ট পর্বটা যখন অন এয়ার হলো, পরের দিনই রাস্তায় আমাকে টোকাইরা নাম ধরে, মানে ক্যারেক্টারের নাম ধরে অ্যাড্রেস করছিল এরকম। তারপর সব ডিরেক্টররা তখন অনেক ফেমাস, জাহিদ ভাই, তকির ভাই, মাহফুজ আহমেদ, টনি ডায়েস, এরা তখন অনেক ফেমাস। ওনারা সবাই ডিরেক্টরদেরকে বলছিল যে ওকে কাস্ট করো আমার সাথে, ওকে কাস্ট করো, এরকম। দেখা গেছে যে বাকি জুন মাসে, 99-এর জুন মাসে আমার ফার্স্ট এপিসোডটা অন এয়ার হয়। বাকি 6 মাসের মধ্যে দেখা গেছে আমি 20-30টা নাটক করে ফেলেছি। সো এত ব্যস্ত ছিলাম যে আমি সময়ই পাইনি রিগ্রেট করার, যে আসলে বা ভাবার যে আমি ঠিক করলাম না ভুল করলাম। তারপরেও যেমন আমি চিন্তা করেছিলাম, বাসা থেকেও বলছিল বা আমার কলিগস যারা ছিল ওরা এয়ারলাইন্স শিফট করছিল, সাউদি এয়ারলাইন্সে ওরা যাচ্ছিল, তখন আবার ওরা বলল যে ইন্টারভিউ দে। আবার ইন্টারভিউ দিলাম ওখানে, দেওয়ার পরে আবার ওখানে আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তখন বাসায় বসে বসে ভাবছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব, ওখানে সেটেল করব, আর আমি বাংলাদেশ থাকতে পারবো না, আর আমি কাউকে দেখতে পারবো না, মানে আমি তারপরে তো বেড়াতে আসবো, আসলে ছুটিতে আসবো বা বেড়াতে আসবো, মানে এখানে থাকা হবে না কখনো। তারপর আমার বোনের একটা বাচ্চা ছিল তখন, ও তখন 1 বছর বয়স, 1-2 বছর বয়স ওর। আমার মনে হচ্ছিল ওর নাম দিব্য বড় হয়ে যাবে, আমি দেখবো না, আমি যাব না। আমি মেডিকেল করে এসে, মেডিকেল যেদিন জয়েনিং সেদিন আমি বললাম যে আমি যাব না। Do you ever regret that? ওই ডিসিশনটা না নেয়া? না, রিগ্রেট করি না। আমার বোন করে ওই জবটা, পরে আমার বোন জয়েন করেছে, যার বাচ্চার কথা বললাম, ও জয়েন করে ওর বাচ্চাকে আমার কাছে রেখে ও জয়েন করেছে তার আরো 2-3 বছর পরে। ও যখন দেখা যায় যে অনেক ঘোরে বা অনেক দেশে যায়, এই আজকে আমেরিকায় যাচ্ছে, কালকে প্যারিসে যাচ্ছে, পরশু লন্ডনে যাচ্ছে, তখন মাঝে মাঝে মনে হয় মজাই তো আসলে, কিন্তু আবার মনে হয় যে যাওয়াটা মজা, কিন্তু যে জবটা ও করে ওটা আসলে খুবই বোরিং, খুবই কষ্টসাধ্য, খুবই কষ্ট, মানে কিছু করার নাই অ্যাকচুয়ালি। সো আমি আসলে এমন কোনো কিছু করতে চাই না, আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, মানে কিছু করার নাই এরকম টাইপের কাজ আমি করতে পারি। When did you realize যে অভিনয়টার সাথেই আসলে আপনি থাকতে চান? ওই যে তখনই আমার মনে হয়েছে যে আমি আসলে আর কিছু করতে চাই না, আমি অভিনয়টাই করতে চাই। আর মানে
যেহেতু গ্রাজুয়েশনও করেছি, অনেক সময় ফ্যামিলি থেকেও হয়তো ভেবেছে যে কোনো জব করব কিনা বা অন্য কোনো জব করব কিনা বা অন্য কিছু করব কিনা। আমার কাছে কখনো সেকেন্ড থট ছোটবেলায় কি আসে হতে চাইতেন? আমি কখনো কিছু হইতে চাইতাম না। আমার এখন মাঝে মাঝে আমি আমার ছেলের উপর বিরক্ত হই যে কোনো এইম নাই, কিছু নাই, কিছু বলে না, কি হবে না হবে। আবার মাঝে মাঝে আমি নিজের কথা ভাবি যে আমিও কোনোদিন ভাবিনি যে আমি কি হতে চাই। আমার লাইফে এরকম ছিল, আমার বোন যা যা হইতে চাইতো আমি মনে করতাম যে ওইটাই বোধহয় গোল, আমি বোধহয় ওরকমই হতে চাই, বা আম্মা কি চাচ্ছে আমি মনে হয় ওরকম হতে চাই, এরকম মনে করতাম। আমি যেহেতু সায়েন্স পড়তাম আর মোটামুটি একটু সায়েন্সে ভালোই ছিলাম, তো বাবা মা আগের সময় সবাই বলতো ডাক্তার হওয়াটা তা পছন্দ করতো মেয়েদেরকে। আমিও ধরে নিয়েছিলাম মেবি আমাকে ডাক্তারই পড়তে হবে। তারপর তো যেহেতু ইন্টারমিডিয়েট রেজাল্ট হওয়ার আগেই আমার ব্যস্ততা এত শুরু হয়ে গেল, ওই দিকে আর হাঁটার চিন্তাই করলাম না। What do you want your son to be? আপনার কি কোনো ভিশন আছে যে আমি আমার সন্তানকে এইভাবে দেখতে চাই? আমি অ্যাকচুয়ালি হ্যাপি দেখতে চাই। আমি কখনো দেখতে চাই না যে স্পেসিফিক কোনো প্রফেশনে দেখতে চাই, এরকম কখনো ভাবি না। আমার কাছে মনে হয় যে হ্যাপি, হ্যাঁ সাকসেসফুল হলে তো ডেফিনেটলি যে কোনো প্যারেন্টসের জন্য এটা অনেক বেশি আনন্দের বিষয়। তো How do you measure success? সাকসেস বলতে আসলে ও কখনো যেন রিগ্রেট না করে বা ও হ্যাপি থাকে, ও যে কাজটা করতে চায় সেই কাজটা ও সাকসেসফুলি করতে পারে, সেটা আমার কাছে আসলে সাকসেস। আমার কাছে মনে হয় যে এই কাজটা ও করতে চায় বাট ও পারছে না বা ওকে দিয়ে হচ্ছে না, এটা তো আমার কাছে মনে হয় ফেইলার। কখন প্রথম মনে হয়েছিল যে অভিনয় করলে এই পার্টিকুলার ক্যারেক্টারটা করতে চাই, বা এরকম কোনো স্বপ্নের ক্যারেক্টার কি ছিল? না, আমি আসলে এরকম কখনো ড্রিম ছিল না। আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার সবসময় করতে চেয়েছি, যে কিছু করা যায়, কিছু করার আছে এরকম। মানে ছোট সময় ওর ছোটই বলি, কারণ হচ্ছে 20 বছর বয়সে আসলে মিডিয়ায় কাজ করা শুরু, ছোটই ছিলাম তখন। তো রবীন্দ্রনাথের কাজগুলো বা শরৎচন্দ্রের কাজগুলো, ওই কাজগুলোর শরৎচন্দ্রের নায়িকা বা রবীন্দ্রনাথের নায়িকা, এই ক্যারেক্টারগুলো ছিল ড্রিম মনে হতো যে। কিন্তু বিস্ময়কর ভাবে আমি এরকম কোনো ক্যারেক্টার করিনি, তখন করতে পারিনি। আমার ফেসটা সবাই বলতো যে আমি মানে বাঙালি ধাঁচের ক্যারেক্টার না, চেহারা আমার না। তারপরে অনেক শার্প ফেস ছিল, সেই সময় খুব গোল মুখের ডিমান্ড ছিল, যে যেসব নায়িকাদের ফেস একটু গোল হবে, চোখটা বড় বড় হবে, ঠোঁটটা একটু মোটা হবে, তারা হচ্ছে এই ধরনের ক্যারেক্টারের জন্য সুইটেবল। আমার একটু চোখ ছোট বা চেহারা অনেক বেশি শার্প, এত শার্প ফেস মায়া মায়া মনে হয় না, এরকম একটা ব্যাপার কাজ করতো, সবার কাছে মনে হয় বলতো। তখন আমাকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার সবাই ট্রাই করতো, যে একটু ডিফারেন্ট ক্যারেক্টার আমাকে দিত। 1999 এর কাকতাড়ুয়া, এই প্রজেক্টটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা টিমটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? কাকতাড়ুয়াটা ছিল যিনি লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন, উনি তখন মাত্র জাহাঙ্গীরনগর থেকে, জাহাঙ্গীরনগরের ড্রামা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে এসছেন লেখাপড়া শেষ করে। তার প্রথম প্রজেক্ট ওটা, প্রথম লেখা, এবং উনি চিন্তা করেছেন উনি প্রথম ডিরেকশন দিবেন। তখন ওটা যেহেতু তখন আমি নারায়ণগঞ্জে থাকি, আমার স্কুল নারায়ণগঞ্জে, আমরা ছোটবেলায় নারায়ণগঞ্জে ছিলাম। নারায়ণগঞ্জের একটা থিয়েটার, ঐকিক থিয়েটার নাম, ওই থিয়েটারের ছেলে মেয়েদেরকে নিয়ে উনি ওই কাজটা করেছিলেন। শুধু বাইরে থেকে আমাকে ওরা পিক করেছিল, কারণ তার আগে আমি যেহেতু লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনটা করেছিলাম, তখন ওরা জেনেছে যে আচ্ছা এখানে আমাদের কাছাকাছি একটা মেয়ে, ও এরকম লিপটন তাজা চায়ের অ্যাড করেছে, তাহলে ওকে দেখতে পারেন। তো আমাকে ডাকলো, ডাকার পরে আমি গেলাম, যাওয়ার পরে তো তার ভাল লাগলো যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উনি করতে পারে। আর অশোক দা, উনি একটা ক্যারেক্টার, ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার উনি করেছিলেন। তো এছাড়া আমিও নতুন তখন, আমিও একদম নতুন, ওটা আমার যেহেতু ফার্স্ট কাজ, আর বাকি সবাই নতুন, ওখানে নতুন ছিলেন আর কি। And then you have also acted in your initial career, you have acted with তখনকার টপ টিয়ার সুপারস্টার্স, আজিজুল হাকিম, জাহিদ হাসান, টনি ডিয়াজ। ওনাদের সাথে
স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্সটা প্রথম প্রথম কেমন লাগতো? মানে প্রথম তো মনে হতো যে আমি ওই যে আবারও বলছি যেহেতু ছোট ছিলাম আর আমার ফ্যামিলিতে মিডিয়ার কেউ ছিল না, সো ভালো মন্দ জাজ করার মতো সেন্স আমারও ছিল না, আমার ফ্যামিলিরও ছিল না, কারণ আমরা এটার সাথে একদমই ইনভলভ ছিলাম না। তো আমার জাজমেন্ট এরকম ছিল যে জাহিদ ভাই করছে তার মানে এটা ভালো কাজ মনে হয়, বা হাকিম ভাই করছে এটা মনে হয় ভালো কাজ, এরকম একটা ব্যাপার ছিল যে আমাকে করতে বলেছে, আমি যে জাজ করব আমার কি করার আছে বা এগুলো আমি বুঝতাম না একদমই। ভয় কি পেতেন কখনো যে সেটে ইউ উইল ওয়াক ইন এবং এখানে সব অ্যাক্টররা বসে আছেন? না, ওরকম ভয় পেতাম না। কেন? কারণ আসলে ওনারা আমাকে অনেক বেশি কি বলে এটাকে অনেক 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 পাত্তা দেয় আর কি, অনেক বেশি পাত্তা দিয়ে ফেলেছে খুব প্রথম থেকেই। কারণ আমার ফার্স্ট নাটক যেটা কাকতাড়োয়া কিন্তু রিলিজ হওয়ার আগে একটা ফার্স্ট পর্ব যখন আমরা রেডি করি তখন মাত্রা থেকে আফজাল ভাই বা আফজাল ভাইয়ের পার্টনার্স সানাউল আরিফিন, ওনারা, ইমদাদুল হক মিলন, সবাই মিলে ওই নাটকটা দেখেছিল। দেখার পরে ওনারা এত বেশি প্রশংসা করেছে আমার, এবং এত বেশি তারা আমাকে পছন্দ করেছে, তখনই আমার মনে হয় যে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে গেছিল। তো তারপর আবার যেটা হয়েছে যে অন এয়ার যখন আমি দেখেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে খুবই পচা, জঘন্য, এত পচা। আমি নিজের কাজ নিয়ে মনে হয় সবসময় নাকি সেই সময় বেশি মনে হতো যে খুবই পচা, আমি মানে ইনভলভ যে হতে পারিনি সেটা আমি তখনই বুঝতে পেরেছি যে এটা কিছু হয় নাই আসলে। আমি একটা গ্রামের মেয়ের ক্যারেক্টার করছি, আমি হাঁটছি বা আমি মেকআপ দিয়েছি, যে কাপড়টা পরেছি, এগুলা কিছুই গ্রামের মেয়েরা আসলে করে না, আমি অনেক বেশি করেছি এরকম মনে হতো। তো পরে আস্তে আস্তে আমার ডিরেক্টরও অনেক, উনি উনি ভীষণ আমাকে হেল্প করেছে, এবং তারপরে তো সিনিয়রদের সাথে যখন কাজ করেছি একটু একটু করে মানে গাইতে গাইতে গায়েন টাইপের আর কি। সো এরকম কি কখনো হয়েছে যে আপনার কোনো কো আর্টিস্ট বা ডিরেক্টরের কাছ থেকে এমন একটা অ্যাডভাইস বা সাজেশন পেয়েছেন দ্যাট স্টাক উইথ ইউ অনেক লম্বা সময় ধরে? সাজেশন মানে সাজেশনের চাইতে আমি বলবো যে হয় না যে হয়তো উনিও বুঝে বলে নাই, খুব ছোট একটা কমপ্লিমেন্টস ওটা আমাকে মানে এত বেশি বুস্ট আপ করেছে যে আমি হয়তো ওইখান থেকে আমি অনেক দূর যেতে পেরেছি, এরকম এরকম মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার ফার্স্ট কাজের সময় আমি আসলে তখন বুঝতাম না, ক্যামেরা বুঝি না, কিছুই বুঝি না, যা করতে বলে পাগলের মতো, আচ্ছা এটা এরকম এরকম। তো আমি ক্যামেরায় দাঁড়ানোর পরে প্রথম একটা সিন করার পরে ক্যামেরাম্যান বলেছিল যে মানে খুবই, এটা বলতে আমার খুবই লজ্জা লাগে যে এটা খুবই, এখন বলাটা খুবই ফানি, উনি বলেছিল যে আরে মেয়েটা তো আগুন এরকম বলেছিল, যে সামনে দেখলে যেরকম মনে হয় স্ক্রিনে তো আগুন লাগে আর কি, মানে মেবি ফটোজেনিক উনি মিন করে বলেছে যে মানে ইউ লাইট আপ দ্য স্ক্রিন। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় যে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। এবং আরো দু একজন এরকম আমাকে বলেছে যে অনেকে আছে না যে খুব সাজগোজ নিয়ে কনসার্ন থাকে, আমি ছোটবেলা থেকে আমি সাজতে পছন্দ করি না বা করিনি কখনো, ছোটবেলায় আমি কখনো সাজতাম না, মানে 18-19 পর্যন্ত আমি সাজিনি, মিডিয়া আসার আগ পর্যন্ত আমি সাজিনি, আমি প্রথম সেজেছি ক্যামেরার জন্য, এর আগে আমি কখনো সাজিনি। তো আমাকে এরকম একজন বলেছিল যে তুমি সাজতে পছন্দ করো না যেহেতু তুমি সেজো না, সাজার দরকার নাই, কারণ সাজটা কেউ দেখবে না, তুমি কি করছো সেটুকুই মানুষ দেখবে, তোমার সাজ পোশাক সৌন্দর্য দেখতে ভালো খারাপ এগুলো কেউ দেখে না আসলে। তো এটা সারাক্ষণ আমার মাথায় কাজ করে। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি ভ্যালুয়েবল থিং টু সে। আসলে আপনাকে যদি পিক করতে বলা হয় আপনার একজন পছন্দের কো আর্টিস্ট, আপনি কাকে পিক করবেন? ইন্তেখাব দিনার। My favorite would be your screen share with Tony Diaz. টনি ভাই আসলে অনেক বছর যেহেতু কাজ করে না, প্রায় 20 years হয়ে গেছে, চলে গেছে। আগে হ্যাঁ একটা আমি অনেক কমফোর্টেবল ছিলাম ওনার সাথে। আমারও আপনাদের জুটিটা অনেক পছন্দের ছিল।
আপু 2006 আপনি বিয়ে করলেন শাহেদ আলী সুজনকে এবং তিনিও অভিনেতা এবং আপনাদের দীর্ঘ 20 বছর হলো বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, কাজ মেনটেন করে যাচ্ছেন। সো অন স্ক্রিন কেমিস্ট্রি বা ওয়ার্ক লাইফ কেমিস্ট্রি কি কখনো পার্সোনাল লাইফকে ইম্প্যাক্ট ফেলেছে? ইম্প্যাক্ট যদি আমি বলি, ডিস্টার্ব হয়নি। অনেক কথা হয়, অনেক মতবিরোধ হয়, কিন্তু ডিস্টার্ব হয় না। যেমন আমরা খুব একজন আরেকজনের কাজ নিয়ে খুব মতবিরোধ আমাদের, আমি অনেক পোক করি বা অনেক বলি যে কাপড় নিয়ে বলি যে বা অ্যাক্টিং নিয়ে হয়তো বলি অনেক সময়, এগুলো হয়, কিন্তু ডিস্টার্বটা কখনো হয় না। বরঞ্চ আমি বলবো যে আমার অনেক ফ্রেন্ডস বা অনেক কলিগদের যেটা শুনি যে হাজব্যান্ড কাজ করতে দিতে চায় না বা অনেক বাজে কথা বলে কাজ করা নিয়ে। আমাদের ক্ষেত্রে এটা নর্মালি দুজনের পক্ষেই কখনো হয়নি। বা বাড়ি ফেরা নিয়ে, কখন ফেরা, রাত্রে ফেরা নিয়ে কখনো এই জিনিসগুলো আমার লাইফে। আপনি কি সাজেস্ট করবেন যে দুইজন মানুষের ইফ দে আর গেটিং ইনটু আ ম্যারিড লাইফ সেম প্রফেশনের হওয়া উচিত, তাহলে হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংটা ওয়ার্কস আউট বেটার? এই যে এই কথাটাই বলছিলাম আসলে, যে না, এটা সেম প্রফেশন ডিফারেন্ট প্রফেশন কিছু এসে যায় না। অ্যাকচুয়ালি মেন্টালিটিটা জরুরি। কারণ আমি যাদের কথা বললাম, আমার কলিগদের কথা বা আমার ফ্রেন্ডদের কথা যাদের কথা বললাম, তাদের মধ্যে অনেকেই সেম প্রফেশনে বা মিডিয়ার মানুষও আছে, যে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই মিডিয়াতে কাজ করে, বাট হাজব্যান্ডটা হয়তো ওয়াইফটাকে কাজ করতে দিতে চায় না, বা লেট নাইট শুট শেষ হয়ে বাসায় ফেরার পর খুব বাজে বিহেভ করে। এরকম আমি দেখছি বা দেখেছি। আমাদের যেমন এই জিনিসটুকু নাই, এই ডিস্টার্বটা নাই। আমি কখনোই ওকে জিজ্ঞেস করি না ও কার সাথে শুট করছে, কে কোয়ার্টিস্ট, আই ডোন্ট কেয়ার যে কে কোয়ার্টিস্ট দিয়ে আমি কি করব, মানে আমার কিছু এসে যায় না। বা কখন ফিরলো, আমি জানি যে ও তো কাজ করে ফিরছে। বা একটা মানুষ দিনের পর দিন, আমাদের তো ইচ্ছা করে না যে রাত 12টায় শুট শেষ হওয়ার পরে আমি শুধু শুধু কোথাও নিশ্চয়ই বসে থাকবো না, আমি সরাসরি বাসায় আসবো। আর এত বছরে তো আমরা জানি দুজনকে যে আমি শুট শেষে সরাসরি বাসায় আসি, বা ও শুট শেষে বাসায় আসে রাত 3টা 4টার সময়, বা কখনো ভোরবেলায়ও আমাদের আসতে হয়। সো এটা নিয়ে কোনো ডিস্টার্ব হয় না। ওকে, নাও উই হ্যাভ আ সেগমেন্ট যেখানে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, and these are the questions that are related to building you into the person you are. আজকে আপনার যে আইডিওলজিস বা যে প্র্যাকটিসেস গুলি আপনাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে, 3টা বই, যে 3টা বই আপনার জীবন বদলে দিয়েছে। 3টা বই বলতে গেলে, আমি খুব ছোটবেলায় গর্ভধারিণী পড়েছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হওয়াটা। তারপর আমি সাতকাহন যখন পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে সংসার জীবনের একটা মেয়ের স্ট্রাগল, বা একটা মানে সামহাও আমাকে ইন্ডিভিজুয়াল বানানো, বা এই যে আমি একটা ইন্ডিভিজুয়াল, এটা আমি এবং দুজনের ক্যারেক্টারের নামেও মিল, দীপাবলি এবং খন্দকার। এবং হুমায়ুন আহমেদের আমি একটা বই বলতে পারবো না, আমি অনেক বই পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে অনেক সুইট সুইট কিছু বিষয়, যে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট, একটা মেয়ে ইন্ডিভিজুয়াল, তার মানে তাকে রুড হতে হবে, তার মানে তাকে বেয়াদব হতে হবে, তার মানে তাকে যাচ্ছে তাই করতে হবে, এরকম না। সে সুইটও হতে পারে, সে অনেক লাভলিও হতে পারে, লাভিংও হতে পারে। এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমি আমার পার্সোনালিটিটা গড়তে চেয়েছি হয়তো এরকম ভাবে, রেসপন্সিবল, ইন্ডিপেন্ডেন্ট, আবার হয়তো বা একটু কনজারভেটিভও আমি বলতে চাই আর কি। বিউটিফুল। সো ফার্স্ট 3 থিংস, অথবা সকালে উঠে ফার্স্ট 30 মিনিট আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন ফর দ্য ডে? চিৎকার করি। আসলে
না আসলে যেটা হয়, আমার সকালটা যেহেতু খুব আর্লি মর্নিং, 6টায় উঠতে হয় আমাকে, আমার ছেলের স্কুল থাকে, আমার ছেলে ওকে খুব মানে পুশ করতে হয়, ও ঘুম থেকে উঠতে চায় না, তারপরে হচ্ছে ও স্কুলে যাওয়ার আগে ওকে ও ওয়াশরুমে গিয়ে বসে থাকে, কাপড় পরতে গিয়ে বসে থাকে, তো একটু পর পর ওকে নখ দিতে 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 তো প্রতিদিন আসলে খুব সুইট ভাবে দেয়া আসলে যায় না, তো একটা সময় দেখা যায় যে আমি রেগে যাই বা আমি চিৎকার করি তাড়াতাড়ি, আর ও তো বাসে যায়, ওর স্কুল বাসে যায়, সো বাস তো ছেড়ে দিবে, ওকে তো টাইমলি বাসে উঠতে হবে, যে কারণে আমি অনেক মানে প্রেসারে থাকি, আমার মনে হয় প্লিজ প্লিজ উঠো উঠো, এটা করো এটা করো এটা করো, বের হও, মানে এরকম। কিন্তু আমার যদি আমি বলি যে আমার সকালবেলা, আমার পার্সোনাল সকালবেলা, সেটা হচ্ছে ওরা স্কুলে চলে যাওয়ার পরে, আমার ছেলে যায়, তারপর আমার মেয়ে যায়, ওরা দুজন যখন চলে যায় স্কুলে 7:30 থেকে 9:30, এই 2 ঘন্টা সময় আমি আমার মতো করে কফি, মুভি বা একটা সিরিয়াল বা গান, এই সময়টা আমার আমার খুব So that's your me পছন্দের সময়। time. হ্যাঁ, টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। 3টা হ্যাবিট যেটা আপনি মনে করেন সবার থাকা উচিত। সবকিছু সবার আসলে থাকার দরকার নাই, যে যেরকম সে তার মতো করেই থাকুক। তারপরে আমার কাছে মনে হয় যে অনেস্টিটা থাকা উচিত, অ্যাটলিস্ট নিজের কাছে। আহ, আমার কাছে মনে হয় যে আমি অনেস্টি বলতে বুঝাচ্ছি আমাকে দিয়ে যেন অন্য কারো ক্ষতি না হয়, এই অনেস্টিটা যেন থাকা উচিত। আমার বাচ্চাদের কাছে যেটা হয়, ওরা মনে করে যে আমি যেটা বলছি মানে সেটাই হচ্ছে লাস্ট থিং, তুমি বলেছো তার মানে তুমি বললে তো তুমি কথা কখনো নড়চড় করো না, সো তুমি বলেছো তার মানে এটা হবে বা এটা করবে, এরকম একটা ব্যাপার। সো এটাকেও আমি অনেস্টি হিসেবেই দেখি, যে আমি যদি একটা প্রমিস না হোক, নর্মালি আমি একটা কথা বলি, স্বাভাবিকভাবে ওটা আমি চেঞ্জ করতে চাই না, যে এটা হবে না বা এখন এটা বললাম একটু পরে অন্যটা করলাম, এটা আমি কখনো করতে চাই না। এটা আমার কাছে মনে হয় যে এটা মানুষের থাকা উচিত। আর রেসপন্সিবিলিটিস, যে কোনো মানুষের, আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি রেসপন্সিবল না হয়, তাহলে আসলে ভালোবাসে আবার কিভাবে, মানে রেসপন্সিবিলিটি ছাড়া তো ভালোবাসা যায় না। যাকে আমি ভালোবাসবো আমি নিশ্চয়ই তার দায়িত্ব নিব, বা শুধু দায়িত্ব নিব বলতে হচ্ছে মানে দায়িত্ব সহকারে আমি তার পাশে থাকবো। এক্স্যাক্টলি, এরকম একটা মানে ব্যাপার। দায়িত্ব মানে টাকা পয়সা এরকম না, এটা ইমোশনাল রেসপন্সিবিলিটি, এক্স্যাক্টলি, হ্যাঁ, যে তার ইমোশনের দায়িত্ব আমি নিচ্ছি, বা সে আপসেট হলো কিনা সেটা আমি খেয়াল রাখছি, তার সাইকোলজিটা আমি খেয়াল রাখছি। এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব জরুরি, যে দায়িত্ব নেয়াটা, একটা বললাম অনেস্টি, একটা বললাম দায়িত্ব নেয়াটা, আরেকটা হচ্ছে মানে তার নিজের লাইফটা, তাকে নিজেকে হ্যাপি রাখাটা আমার কাছে It মনে is হয় very প্রত্যেকটা important. মানুষের জন্য আপনার জরুরি। ক্যারিয়ারের 3টা ডিসিশন যেটা আপনার জন্য টার্নিং পয়েন্ট ছিল। 3টা ডিসিশনের মধ্যে ফার্স্ট থিং হচ্ছে প্রথম আমি রাস্তায় বিলবোর্ড দেখে ফ্রেন্ডরা মিলে ফান করতে করতে ক্যাটওয়াক শিখতে চলে যাওয়া, ওটা হচ্ছে Okay. একদমই এন্ট্রি, ফান করতে করতে চলে যাওয়া। এটার স্টোরিটা একটু জানতে চাই। ওটার স্টোরি হচ্ছে, আমি তখন লালমাটিয়া কলেজে পড়ি, তো আমাদের কলেজের সামনে একটা দেয়ালে এরকম ছোট ছোট লিফলেট এরকম পেস্ট করা থাকে না, ওরকম কারুজ, নাম শুনেছো হয়তো, কারুজ একটা অর্গানাইজেশন ছিল, ওরা ক্যাটওয়াক শিখাতো তখন, ওখানে তানিয়া আপা শিখাতো, সুইটি আপা শিখাতো, মোয়াপু, নোভেল ভাই, এরা সবাই ওখানে শিখাতো। তো দেখে আমরা বললাম যে চল আমরা শিখি, কারণ হচ্ছে একটু ওই ফান করতাম, যে এরকম করে মডেলদের মতো একটু হাঁটবো। তো ওখানে গিয়ে 1 মাসের একটা কোর্স আমরা গেলাম, 4-5টা ফ্রেন্ড ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে 1 মাসের কোর্স করলাম। তো আমাদের তো আসলে কোনো ইন্টারেস্ট ছিল না, আমরা তো ফান করতে গেছি, তো আলটিমেটলি আমরা কিছুই শিখিনি। তারপর 1 মাস পরে পরীক্ষা হলো, পরীক্ষায় আমরা ফেল করলাম। কিন্তু যেটা হলো, সবাইকে ওরা একটা ফটোশুট করালো, যে যারা এখানে ভর্তি হয়েছিল তাদেরকে একটা ফ্রি ফটোশুট করানো হবে। টিঙ্কু ভাই, শাহরুখ আমিন টিঙ্কু ভাই আমাকে সাজিয়ে দিয়েছিল, কারণ আমি সাজতেও পারি না, আমার কিছুই নাই সাজগোজের।
টিঙ্কু ভাই মেকআপ করে দিয়েছিল। তো রিপন ভাই ফার্স্ট ফটোগ্রাফার, উনি ছবি তুলে দিয়েছিলেন। তো সেই ছবিগুলো কারুজের থেকে বিভিন্ন এজেন্সিতে দেওয়া হয়েছিল মডেল হিসেবে। সেই ছবিটা দেখেই লিপটন তাজা চায়ের অফার এসেছিল আমার। সো মনে হচ্ছে ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্টস। হ্যাঁ, এবং ফার্স্ট কাজে ঢাকা শহরে তখন বিশাল বড়, সবচেয়ে বড় বিলবোর্ড হয়েছিল আমার ছবি দিয়ে। 98-এর নভেম্বরে আমি শুট করেছিলাম, 99-এর ডিসেম্বর বা 99-এর জানুয়ারির দিকে হয়তো সোবানবাগ মসজিদের ওই জায়গাটায় বিশাল একটা বিলবোর্ড। তো ওইটা থেকেই তো আমার আসলে এখানে হাঁটা শুরু। তো ওটা আমার কাছে মনে হয় ফার্স্ট একটা ডিসিশন। সেকেন্ড ডিসিশন হচ্ছে আমি কিছুই পারি না, তারপরেও একজন বলল নাটক করার কথা, আমি সুরসুর করে চলে গিয়ে একটা নাটকে অভিনয় করে ফেললাম। ওটা ছিল আরেকটা টার্নিং পয়েন্ট। কাকতাড়ুয়াতে অভিনয় করলাম এবং একটা এপিসোড হওয়ার পরে কি হলো আমি জানি না, যে সবাই মিলে আমার প্রশংসা করলো, সবাই মিলে চাইলো আমি তাদের কাজ করি, তাদের সাথে অভিনয় করি। কি হলো আমি নিজেই বুঝে উঠিনি, ওটা একটা। আর থার্ড যদি বলি এখনকার এই ফাতেমা ফুপু, কারণ হচ্ছে আমার জেনারেশনের কেউ যখন ভাবছে না, এখনো ভাবেনি যে তারা একটা বাচ্চার মায়ের ক্যারেক্টার করবে বা একটা মানে নায়িকার বাইরে গিয়ে একটা ক্যারেক্টারে করবে, যখন কেউ ভাবছিল না, ভাবেনি, তখন সেই কাজটা আমি করেছি এবং করতে রাজি হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা আমার জীবনের টার্নিং পয়েন্ট আসলে। ওকে, তাহলে আমরা তো বেশ কিছু সুন্দর সুন্দর কথা জানলাম আপনার কাছ থেকে, দ্য থিংস দ্যাট হ্যাভ মেড ইউ টুডে। এবারে আমরা আপনার কিছু ব্যাটল নিয়ে কথা বলবো, অর্থাৎ এমন কিছু চ্যালেঞ্জেস দ্যাট অ্যাজ উইমেন ইন দিস সোসাইটি হয়তোবা আমরা সবাই ফেস করি, বা হয়তোবা এমন কিছু কথা যেগুলি আমরা শুধুমাত্র উইমেন যারা আছি নারীরাই বুঝতে পারি এবং এটা দিয়ে আমরাই সাফার করি, হয়তোবা আর কেউ কথাগুলি বোঝে না। সো শুরুতে আপনি যখন একজন ইয়াং অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, তখন আপনার কাছে নট ইন টার্মস অফ কাজ বাট কাজের পরিবেশ কি ধরনের কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? আসলে আমার কাছে মনে হয় কি যে অনেকের কাছে আমি শুনি হ্যারাসমেন্টের কথা। আমি যদি ডিরেক্টলি বলি, আমি কিন্তু কোনোদিন কোনো হ্যারাসমেন্টের শিকার হইনি। আমি জানি না আমি ব্লেসড অর আমি রুড অর আমি স্ট্রং এনাফ। কারণ ওই বয়সে আমি দেখা গেছে যে আমরা তখন রাত 1টা-2টা পর্যন্ত কাজ করছি। এখন আমি মাঝে মাঝে ফিল করি যে একটা ইউনিটে দেখা যায় আমি একা হয়তো মেয়ে, আর এখানে সবাই ছেলে। কেউ কিন্তু একটা বাজে চোখে দেখছে না আমাকে, বা মানে ওরকম কোনো আমি ফিল করছি না। যে কারণে আমার কাছে মনে হয় যে মানে মেয়েটার অ্যাটিটিউডটা আসলে অনেক ইম্পর্টেন্ট। যে কোনো মানুষের অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচ। আর আমি বলছি না যে অনেকে মনে করবে যে মানে এটা কি ওই ধরনের কথা হয়ে গেল কি না যে মেয়েটারই দোষ, আমি কিন্তু সেটা বলছি না। আমাকে দেখলে মনে হয়, মোশাররফ ভাই একটা কথা একবার বলেছিল যে দীপাকে দেখলে মনে হয় ওকে যদি যে বলি আই লাভ ইউ, ও মনে হয় স্যান্ডেলটা খুলে মারবে। তো সবাই বোধহয় ওকে ওইরকমই ভাবে যে একে একটা কথা বলতে গেলে সে মনে হয় পাল্টা 2টা চড় থাপ্পড় মেরে বসবে, এরকম বোধহয় মনে হয়। তো আমার কাছে মনে হয় যে এই গার্ডসটা বা এইটুকু স্ট্রং আসলে থাকা উচিত যে কোনো মেয়ের। এখন আমার নিজের একটা মেয়ে আছে, আমার নিজের একটা মেয়ে বাচ্চা আছে ছোট, ও এখন 11। আমি একটা কথা ওকে সারাক্ষণ বলি যে কেউ যদি তুমি কাউকে মারবে না, তুমি কাউকে বকা দিবে না, তুমি এমন কোনো কথা বলবে না যে পাল্টা তোমাকে কেউ একটা বাজে কথা বলতে পারে, ওই পরিবেশটা তুমি তৈরি করবে না। বাট কেউ যদি তোমাকে একটা মারে, তুমি তাকে 10টা মেরে চলে আসবে, 10টা মারার রাইটস তোমার আছে। মানে তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে কোনোদিন চলে আসবে না।
যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলি থেকে বা বেশিরভাগ ফ্যামিলি থেকে এই যে মেন্টাল সাপোর্টটা, মানে এই কথাটা বলা বা ছোটবেলা থেকে একটা মেয়ে বাচ্চাকে এই শিক্ষাটা দিয়ে বড় করা যে অলওয়েজ স্ট্যান্ড আপ ফর দ্য রাইট থিংস, এবং কিছু হলে আমরা আছি। So দেখা যায় যে অনেক ফ্যামিলি থেকে এই সাপোর্টটা পাওয়া হয় না, বা বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের মেয়েদেরকে সবসময় বলা হয় না তোমাকে বুঝে চলতে হবে, না তোমাকেই মানিয়ে নিতে হবে, কখনো তর্ক করবে না বড়দের সাথে বা বেয়াদবি করবে না। ইন দ্যাট কেস হাউ ডু ইউ থিঙ্ক দ্য মেন্টালিটি ইজ গোয়িং টু চেঞ্জ? বা তখন যখন এসে কলিগরা, এটা আমি শুধুমাত্র মিডিয়ার সেক্টরের কথা বলছি না, ডিফারেন্ট ওয়ার্ক যে কোনো সেক্টর, হ্যাঁ, যেরকম আছে যে মেবি দের ইজ অ্যান ইনডিসেন্ট অ্যাপ্রোচ, অথবা তার কাজের যে এবিলিটিটা, কেপাবিলিটিটা, সেটা নিয়ে প্রশ্ন করা হলো যে আচ্ছা বিকজ শি ইজ আ ওম্যান দ্যাটস ওয়াই শি ইজ গেটিং প্রমোটেড। এই ধরনের সিচুয়েশন বলি তখন কিভাবে হ্যান্ডেল করবে, বা এটা নিরাময় তো একেবারে হবে না, কমিয়ে আনার ক্ষেত্রে কি ধরনের? আমি আসলে কখনো ওগুলো পার্সোনালি আমি আমার গায়ে মাখি না। কারণ হয় কি যে একটা মানে এখন আসলে আমরা কুকুরকে দিয়ে এক্সাম্পল দিই না, কারণ কুকুর অনেক সুইট একটা প্রাণী এবং সে অনেক অনেস্ট একটা প্রাণী, এটা মনে করি। যে কারণে হচ্ছে এক্সাম্পলটা আসলে অ্যানিমালদেরকে দিয়েও দেয়া যায় না। যে হ্যাঁ মানুষ অমানুষ, যে মানুষটা বাজে কথা বলে বা বলতে চায়, সে আসলে যে কোনো কিছু নিয়েই বলবে। সে ওটা আমি দেখি না, আমি মনে করি না যে ওকে আমি দেখলে ওকে আমার ইম্পর্টেন্স দেয়া হবে, সো ওকে আমি দেখবো না। মানে তুই ঘেউ ঘেউ করতে থাক, আমি দেখি না তোরটা, তুই পারছিস না বলে তুই আমারটা নিয়ে তোর এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। বাট ডু ইউ থিংক এই স্ট্রং হেডেড পার্সোনালিটিটা গ্রু ওভার টাইম, নাকি আপনি শুরু থেকেই? এটা আমার কাছে মনে হয় যে ওভার টাইম বা ডে বাই ডে আমি নিজেকে গ্রুম করেছি, এটা হতে পারে। আর আমার ছোটবেলাটা অনেক স্ট্রাগলিং ছিল, বা আমি ছোটবেলা থেকে কখনো বাবা মা যেমন থাকে না ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়ে আলাদা আলাদা একটা ব্যাপার ইয়ে করে, আমার মধ্যে এই জিনিসটা অনেক কম ছিল আর কি। আমি অনেক বেশি ছেলেদের সাথে মিশেছি ছোটবেলায়, এবং ক্লাসিফিকেশনটা আমি কখনো করিনি। ছেলে মেয়ে বা হচ্ছে লাইক বস্তির ছেলেদের সাথে আমি খেলেছি। আমি ছোটবেলায় ফুটবল খেলতাম, সাইকেল চালাতাম। আমার কাছে মনে হতো যে ও আর আমি সেম, আমি কখনো ডিফারেন্ট মনে করতাম না যে না আমি মেয়ে, ও ছেলে, বা প্রিভিলেজ নেয়া। যেমন সাথে আমি আরেকটা কথা বলতে চাই, আমার লাইফে অ্যাজ আ ওম্যান, অ্যাজ আ গার্ল, আমি কোনোদিন কোথাও কোনো প্রিভিলেজ নেইনি, নিতে চাইনি, নেয়ার চেষ্টা করিনি। অনেকে আছে না যে আমি মেয়ে, এই সিটটাতে আমি বসবো, নো, আমি সেই মানুষটা না। আমি মানুষ হতে চেয়েছি এবং আমি মানুষ হতেই চাই। আমি আমার বাচ্চাদেরকে বলি যে মানুষ তুমি, ছেলে মেয়ে না। মেয়ে বলে তুমি ওকে বসতে দাও, মেয়ে বলে ও এটা, বা ছেলে বলে ও বেশি খাবে, মেয়ে বলে ও এটা, নো, এরকম কিছু না। I wish we had this ideology in every household আমাদের দেশে, তাহলে আমার মনে হয় যে আমরা আরো অনেক সুন্দর একটা সুস্থ একটা দেশ এবং নেশন পেতাম। সো আই হোপ, আমার কাছে মনে হয় নেশনের চাইতে প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি সে হ্যাপি থাকতো। কিন্তু লাইক আমার মেয়েটার কথা বলি যে ওর ক্লাসে 90% মেয়েগুলা ছেলেদের পাশেও বসবে না, দাঁড়াবে না, এরকম। একমাত্র আমার মেয়ে ছেলের পাশে দাঁড়াবে, মানে রো শুরু হয় আরোহী, ওর নাম আরোহী, ছেলে ছেলে ছেলে, আরোহীর পাশে মেয়ে 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 মেয়ে, মানে ওই বর্ডারটা হবে আরোহী। কারণ আরোহীর কোনো ক্লাসিফিকেশন নাই, সব ছেলেরা ওর ফ্রেন্ড, মেয়েরা ওর ফ্রেন্ড, ওর কিছু এসে যায় না। ছেলেদের পাশে দাঁড়ালে ওর কিছু এসে যায় না। কারণ আমি কখনো ওইভাবে ভাবিনি, বা আমার বাসায় এরকম কোনো কথা আমি কোনোদিন বলিনি যে ও তো ছেলে, বা ও তো এই, ও তো এই। আমার বাসায় এটা নাই। মানে বিউটিফুল we wish this practice in every household for sure. আপু, যেহেতু ক্লাসিফিকেশনের কথা আসলো, ছেলে মেয়ে সেটা তো আমাদের সমাজে ক্লাসিফিকেশন ডেফিনেটলি হয়। ইভেন মেয়েদের ক্ষেত্রেও বা নারীদের ক্ষেত্রেও, স্পেশালি যখন অ্যাক্টিং এ কোনো একটা প্রজেক্ট সাইনিং এর কথা বলা হয়, একটা কিন্তু ক্লাসিফিকেশন চলে আসে যে অভিনয় শিল্পীকে একভাবে ধরা হয়, সেটা খুবই বড় আকারে আছে আর কি, এবং নায়িকা হিসেবে
হয়তোবা সবসময় ছেলে আর্টিস্টের নামটা ফার্স্টে যায় হ্যাঁ। টাইটেলে, হ্যাঁ। মেয়েদের নামটা পরে যায়। তারপরে পেমেন্টের ক্ষেত্রে ছেলেদের পেমেন্টটা একটু বেশি হয়, মেয়েদের পেমেন্টটা অনেক কম হয়। এখন এটা না আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমি চেঞ্জ করতে পারবো না। এটা যে মানুষটা করছে, আই উইশ যে আমি কোনোদিন একটা মুভি বানাবো আর আমিও কোনোদিন একটা কাজ করব যেখানে মেয়ের পেমেন্টটা বেশি হবে আর মেয়ের নামটা সবার আগে যাবে। মানে এটা আমার ড্রিম যে এরকম কিছু একটা মেবি আমি কোনোদিন করব। আর যদি কোনোদিন আমার ছেলেটা আদ্রিক, ও ফিল্ম নিয়ে ওর অনেক ইন্টারেস্ট, লেখা নিয়ে ওর অনেক ইন্টারেস্ট, স্ক্রিপ্টও লিখতে চায়, আমি সেদিনই সবচেয়ে বেশি হ্যাপি হব যে আমার ছেলেটা যদি কোনো ফিমেল অ্যাক্টরকে হাইলাইটেড করে একটা মুভি বানায়, আর তার নামটা সবার আগে দেয়, আর তাকে বেশি পেমেন্ট দেয় বা ওর সমান পেমেন্ট দেয়। আমি সেদিন আসলে মানে ও যদি এভাবে ভাবে, যে ওর ভাবনাটা যদি এভাবে হয়, সেদিন আমি খুব কিন্তু কখনো কি এরকম হয়েছে যে আপনাকে হয়তোবা কেউ বললো যে কেন আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে আছেন, আপনি কেন কোনো গ্ল্যামারাস ক্যারেক্টার করছেন না, বা গ্ল্যামারাস ক্যারেক্টার করার জন্য ইউ হ্যাভ টু লুক গ্ল্যামারাস, এরকম কি কখনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে? অনেক সময় হয়েছে। হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? আমি স্ট্রেট বলি যে আমি আসলে যেটা ক্যারি করতে পারি না, বা সেটা তো আমি সেই কাজটা আমি কেন করতে যাব? কারণ আমি তো আমার প্রত্যেকটা মানুষের লিমিটেশনস থাকে, যে আমি জানি আমার লিমিটেশনস কতটুকু, এইটুকু আমার লিমিটেশনস, এর বাইরে গিয়ে আসলে জিনিসটা নষ্ট করার ডু ইউ বিলিভ অ্যাক্টরস হ্যাভ শেলফ লাইফ? হ্যাঁ, Okay. Actors have shelf life, naki particular characters have shelf life, and acting can go on throughout the lifetime. আমার কাছে মনে হয় অ্যাক্টর, Okay. আমরা কি মানে জানতে not পারি that যে সেটা? ক্যারেক্টার। কারণ ওই যে আমি বলছিলাম যে প্রত্যেকটা অ্যাক্টরের কিন্তু মানে চাইলেই আমি করতে পারি না আসলে সবকিছু, আমার কিছু লিমিটেশনস তো আছে, বা মেন্টাল লিমিটেশনসও আমি যদি বলি, যে আমি মেন্টালি আমি দেখতে পাই না, যে আমাকে এখানে দেখতে পাই না, তখন কিন্তু আমি সেটা আমি করবো না, আমি চাই না করতে। একটা অনেস্ট অবজারভেশন হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে স্ক্যান্ডাল, স্পেশালি রিসেন্ট ডেজে এই ব্যাপারটা অনেক বেশি হাইলাইট করা হয়। সোশ্যাল মিডিয়া আসাতে এখন ইট স্প্রেডস লাইক ফায়ার। সেই জায়গাটাতে ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যাবসেন্ট, মানে আপনি কিন্তু শুধুমাত্র আপনার কাজ, আপনার ক্যারিয়ার, এটা নিয়েই আপনার ভালো কাজের প্রশংসা এবং আপনার ভালো কাজটা র্যাপিড ফায়ারের মতো স্প্রেড হয়েছে। অ্যাকচুয়ালি ভালো কাজ যে সবসময় করেছি তা না, আমি কাজটাই করে গেছি। মানে যেহেতু ওই যে ফার্স্টেই বলছিলাম যে আমি যেহেতু এটাই আমার প্রফেশন, এটা ছাড়া আমরা দুজনই এটার বাইরে আমরা কিছু করি না, সো এটাই আমাদের কাজ। সো আমি কাজটাই করে গেছি, ভালো করেছি, খারাপ বলি আর এভারেজ বলি, কাজটাই করেছি। কারণ হচ্ছে এই কাজের টাকাটা দিয়েই আমাদের আমরা চলতে হয়, আমরা চলি। সো কাজটা করে গেছি, কোনোটা ভালো হয়েছে, কোনোটা খারাপ হয়েছে। ডু ইউ বিলিভ স্ক্যান্ডাল গেটস ইউ মোর ফেম? আমি বিশ্বাস করতে চাই না, মানে এটা আমাকে আমার মানে সিলি মনে হয়, যে যখন আর কোনো যোগ্যতা নাই, ইজি ওয়ে টু রাইট, আর কোনো কিছু করার নাই, আর কিছু করতে পারছি না, তখন এটাই আমি করছি আর কি। স্ক্যান্ডাল করে দেই। আপনি কি কখনো ভেবেছেন যে একটা কন্ট্রোভার্সি থাকলে আমার ক্যারিয়ারটা হয়তোবা ডিফারেন্ট একটা টার্ন নিত, বা কখনো কি এরকম ভয় হয়েছে যে যদি কোনো একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায়, বা এটা কি কখনো ইম্প্যাক্ট ফেলেছে কাজ সিলেক্ট করার ক্ষেত্রে, যে আচ্ছা এই কাজটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, মেবি আমি করবো না? ওকে, এরকম একটা দুটা কাজে, এরকম কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি ইন্টেনশনালি অ্যাভয়েড করি রিলিজিয়ন নিয়ে কোনো কাজ, ওকে, এবং এখন পলিটিক্স নিয়ে কোনো কাজ, এই দুইটা ইস্যু আমি একদম রিলিজিয়াসলি অ্যাভয়েড করি। কারণ আমার কাছে মনে হয় যে দরকার নাই, আমি হ্যান্ডেল করতে পারবো না। মানে এটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হবে তখন আমি হ্যান্ডেল করতে পারবো না, আর আমি ঝামেলায় জড়াতে চাই না। আর আমার বাচ্চারা আছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে দরকার নেই। Okay, আমাদের next segment is money and independence, where we talk about women
সাকসেসফুল উইমেন এবং তারা প্রত্যেকটা মানুষের সাকসেসফুল হওয়া এবং সেটাকে ধরে রাখার পেছনে অনেকগুলি ডিসিশন মেকিং কাজ করে অ্যান্ড সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশন ইজ অলসো ওয়ান অফ দেম। সো আপনার ক্ষেত্রে আপনার সেখানে আমরা যদি শুরু থেকে আসি, আপনার ফার্স্ট ইনকাম কবে ছিল? 98 ওকে, এবং মানে সেটা কোন কাজ থেকে ছিল? লিপটন তাজা চা। ওকে, অ্যান্ড তখনকার দীপা খন্দকার কি ফাইন্যান্সিয়ালি স্মার্ট ছিল যে আমার ইনকাম থেকে আমার সেভিংস করতে হবে, আমার একটা বাজেট করতে হবে? না, একদম না। কারণ জীবনে প্রথম কেউ টাকা দিল মানে আমার ইনকাম, হ্যাঁ। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেটা এবং 20,000 টাকা, মানে সেটা বিশাল কিছু আমার জন্য তখন। ওই শ্যুটটা হয়েছিল ব্যাংককে, সো ওই 20,000 টাকা দিয়ে আমি ডলার এক্সচেঞ্জ করে ব্যাংককে গেছিলাম যে, এবং অনেক শপিং করেছিলাম, সবার জন্য শপিং করেছিলাম ফ্যামিলির। তো ওইটা অনেক ইন্টারেস্টিং একটা পার্ট ছিল। তো মানে তখন এসব কিছুই ভাবি নাই। যখন রেগুলার আর্ন করা শুরু করলাম, এটা ক্ষেত্রে আমি বলবো যে লিটু আনাম, লিটু ভাই, আমি ভাইজান বলতাম ওকে, মানে এখনো বলি। তো লিটু ভাইয়ের সাথে আমি একসাথে আমরা অনেক কাজ করেছি। লিটু ভাই বলতো যে তুই অ্যাকাউন্ট কর। আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, আমি খুব সম্ভবত ফার্স্ট অ্যাকাউন্ট করেছি 2002-তে। তো তার আগে প্রায় কিন্তু 3 বছর আমি কাজ করছি, আমার অ্যাকাউন্ট ছিল না, মানে টাকা আনি, খরচ করি, টাকা আনি, সবকিছু ইয়ে করি। কিন্তু যেটা হতো যে আমার টাকা চাওয়ার অভ্যাস নাই। আমার টাকা, নিজের টাকা দিয়ে কিন্তু তখন আমি সবকিছু খরচ করতাম, নিজের সমস্ত কিছু। তো লিটু ভাই বললো তুই একটা কাজ করবি, যে পেমেন্টটা পাবি তুই বাসায় আনবি না, ওইটা তুই ডিরেক্ট ব্যাংকে রাখবি, তারপরে তুই ব্যাংক থেকে তুলে তুলে খরচ করবি, দেখবি লাস্টলি তোর ব্যাংকে কিছু টাকা থাকবে। তো ওই আমার প্রথম অ্যাকাউন্ট HSBC ব্যাংকে, আমার ফার্স্ট অ্যাকাউন্ট। তো মানি ম্যানেজমেন্ট শেখাটা আর কি ওইভাবে। সো ক্যারিয়ারের শুরু থেকেই মানি ম্যানেজমেন্টের কনসেপ্টটার সাথে আপনি ফ্যামিলিয়ার একদম ছিলেন। ছিলাম। সো হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক একজন নারীর জন্য ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, স্পেশালি আমাদের কনটেক্সটে? মানে এটা 110% আমার কাছে মনে হয়। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তো হতেই হবে। মানে আমি কখনো ভাবতেও পারি না যে আরেকজনের কাছে টাকা চেয়ে আমি আমার পছন্দের জিনিস কিনবো। লাইক আরো পেছন থেকে যদি বলি, আমার যেহেতু আমার বাবা নাই, আমাদের খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা আমাদেরকে বড় করেছেন এবং আমরা খুব অল্পর মধ্যে আমরা বড় হয়েছি। কারণ আমার মা একা জব করতেন, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা জবে জয়েন করে, তো অল্প একটু টাকা পেতেন এবং আমরা দুই বোনকে চালাতেন। আমি সবসময় করতাম কি, খোঁজ নেওয়ার চেষ্টা করতাম যে আম্মা বেতন পেলো কিনা, কারণ তারপরে আমি হয়তো বলতে পারবো যে স্কুলের বেতন দেয়া বা টিচারের বেতন দেয়া, এই জিনিসগুলোর ব্যাপার, বা আম্মা নিজে থেকে হয়তো দিবে। আমি কোনোদিন আমার মাকে বলিনি যে একটা কাপড় কেনার কথা, বা অনেকে আছে না যে শখের পছন্দ হয়েছে ওটা এটা, আমার মনে পড়ে না যে আমি নিজে আর্ন করার আগ পর্যন্ত কোনোদিন আমি একটা কিছু চেয়েছি যে একটা কাপড় বা একটা জুতা বা একটা কিছু। নাথিং মিনস নাথিং। মানে একটা লাইফ, আমি বড় হয়েছি 18-19 ইয়ার্স, তখন আমি কোনোদিনও বলিনি যে আমার এটা লাগবে। তারপরে আমি যখন আর্ন করা শুরু করলাম 19 থেকে 19-20 আমার তখন এজ, তখন থেকে আমি GMG এয়ারলাইন্সে জয়েন করেছিলাম। তখন আমি 22,000 টাকা আমার বেতন ছিল। তারপরে মিডিয়াতে আমি কাজ করতাম, মিনিমাম 3 লাখ টাকা আমি সেই সময় আর্ন করতাম। মানে আমি তো চাইলে 3 লাখ টাকা সেই সময় অনেক টাকা, আমি যা ইচ্ছা আমি সব কিনতে পারি পৃথিবীর। তো একটা মেয়ে, 19-20 বছরের একটা মেয়ে, সে সব নিজের সবকিছু সে কিনতে পারে। দোকানে গেলে আমি 10টা শাড়ি একসাথে কিনি, একটা নাটকে আমার লাগবে, আমি চুজ করতে পারি না। আমি দেখা যায় একই কালারের, একই ডিজাইনের 4-5টা কালার আমি কিনে নিয়ে চলে আসি, এরকম সে সময় আমি করতাম। দ্যাট ইজ সো এম্পাওয়ারিং, এবং আমার কাছে মনে হয় যে এটার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা আছে ওটা ক্যান্ট বি কম্পেয়ার্ড উইথ এনিথিং এলস। সো আপু, আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন তো পারিশ্রমিকের একটা স্কেল ছিল,
এখন সেই স্কেলটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। তো আপনার কাছে এটা এটা কি মনে হয়, ডিড ইট হ্যাপেন ফর দ্য বেটার অর ওয়ার্স? না, আমার কাছে ওয়ার্স মনে হয় না অ্যাকচুয়ালি, আমার কাছে বেটারই মনে হয়, কারণ অন অ্যান এভারেজ আমি যদি রেশিও কাউন্ট করি অলমোস্ট সেম, ঠিক আছে, চলে। ওকে আপু, আপনার গিলটি প্লেজার যদি জানতে চাই, যে দ্যাট ওয়ান থিং যেটার পেছনে আপনি হয়তো বা অনেক খরচ করে ফেলেন, ইট ক্যান বি ফুড, ইট ক্যান বি ট্রাভেলিং, ইট ক্যান বি শপিং, যে হয়তো বা মনে হয় যে না না এবার হয়তো বা একটু বেশি করে ফেললাম। শপিং হতে পারে, কিন্তু না, আমার প্রয়োজনে আমি কিনি। আর ট্রাভেলিং তো আমি পছন্দ করি, ওটা আমার গিলটি হয় না কখনো, মানে ওখানে অনেক খরচ হয়ে যায়, কিন্তু সেটা অলওয়েজ প্লেজার, কখনোই গিলটি না। Okay, now we're going to talk a little about fashion. Yellow, the power suit, as Yellow is our lifestyle partner. আপনার জন্য ফ্যাশন মোটিভেশনের ক্ষেত্রে কি এমন কি কেউ আছে যাকে দেখে হয়তো বা আপনি ফ্যাশন নিয়ে ইন্সপায়ার্ড হন? না, আমি কাউকে ফলো করি না, কারণ হয় কি, ওই যে আমি মনে হয় যে বারবারই বলছিলাম যে লিমিটেশনস তো মানুষের থাকে। আমি মনে করি যে আমাকে কোনটা স্যুট করবে বা কোনটা আমার সাথে যাচ্ছে, বা কমফোর্টটা ঠিক আছে কিনা, প্রোগ্রাম কোনটা, কি টাইপের জায়গায় যাচ্ছি, এই জিনিসগুলো ম্যাটার করে। ওকে, আপনার সবচেয়ে পছন্দের বা কমফোর্টেবল অ্যাটায়ার কোনটা? শাড়ি নাকি কামিজ নাকি আরো comfortable? সব আমি সবকিছু পরি, শাড়িও পরি, আমি ওয়েস্টার্ন বা নর্মাল, বাসায় তো আমি ট্রাউজার অ্যান্ড টি শার্ট আমার সবচেয়ে আরামদায়ক। জীবনে সবকিছু যখন শেষ তখন হচ্ছে আমি ট্রাউজার অ্যান্ড টি শার্টে চলে আসছি আর কি। It's always the best. ওইটা হচ্ছে বেস্ট কাপড় আমার আপনার জন্য। পছন্দের রং কোনটা বা কোন কালারটা আপনাকে স্যুট করে সবচেয়ে বেশি? আমি হচ্ছে বেজ কালার পছন্দ করি, একটা কালার যে কোনো, মানে প্রিন্টেড অনেক আমি ক্যারি করতে পারি না, আমার কাছে খুব হাবিজাবি লাগে আর কি, মনে হয় অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, অনেকদিন ধরেই ফ্যাশন ট্রেন্ড মানে খুব ঘন ঘন চেঞ্জ হতে থাকে। সো সেই ক্ষেত্রে আপনি কোনটাকে একসেপ্ট করেন, ফ্যাশনটাকে নাকি ট্রেন্ডটাকে? না, আমি ট্রেন্ড সাথে ফ্যাশনটা কিছুটা মিক্স আপ চাই, কিন্তু তারপরেও হচ্ছে সবকিছুর মধ্যে ওই যে আমাকে স্যুট করলো কিনা, বা হ্যাঁ আমি সেটাই, আমাকে মানে আমি ক্যারি করতে পারছি কিনা, ওইটা মানে খুব ফ্যাশনেবল হলো বা হচ্ছে খুব ট্রেন্ডি হলো, কিন্তু আসলে আমি নিজেকে ক্যারি করতে পারলাম না, সেটা আমি চাই না। সো এই গ্ল্যামার ড্রিভেন ইন্ডাস্ট্রিতে অডিয়েন্সের জন্য ফ্যাশন নিয়ে আপনার কি টিপস থাকবে? আমার কাছে মনে হয় সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। And I think simplicity is also trending. So yeah, that is a beautiful thing to say. ফ্যাশনের সংজ্ঞা আপনি কিভাবে দিতে চান? কমফোর্ট আর হচ্ছে প্রেজেন্টেবল। এক্সপেরিমেন্ট করা হয়েছে কখনো আউটফিটস নিয়ে ক্যারেক্টারের জন্য, বা কোনো একটা ক্যারেক্টারের জন্য একটা মেবি লুক নিতে হয়েছে যেটা আপনার পার্সোনালি ফেভারিট ছিল না, বাট ইট ওয়ার্কড আউট? হ্যাঁ, এরকম হয়েছে অনেক, যেমন অনেক সময় অনেক ফটোশুটের জন্য হয়েছে, লাইক এক সময় দেখা যায় স্টেজ পারফরমেন্সের জন্য কিছু গেট আপ নিতে হয়েছে, পরে দেখেছি যে না আসলে ভালো লাগছে। Our next segment is the legacy, যেখানে we will talk a bit about your family. আপনার আদ্রিক আপনার ছেলে এবং আরোহী আপনার মেয়ে, দুজনই বড় হচ্ছে বাবা মাকে এই প্রফেশনে দেখে। সো ডু ইউ থিঙ্ক ওরাও একটু ইনক্লাইন্ড টুয়ার্ডস দি ইন্ডাস্ট্রি, যে হয়তো বা ওরাও বড় হয়ে এখানে নিজেদেরকে দেখছে? আমার মনে হয় আদ্রিক কিছুটা চায়, কিন্তু আরোহীর ওরকম ইন্টারেস্ট খুব বেশি দেখি না, ও অনেক বেশি ইন্টারেস্ট ওর স্পোর্টসে, ও বাস্কেটবল খেলে, ওটাতে ওর অনেক বেশি ইন্টারেস্ট। কিন্তু আদ্রিককে আমি এখন একটু স্ক্যাটার দেখি, যে আসলে ও অনেক ফিল্ম দেখতে পছন্দ করে, আবার নিজে ক্রিয়েটিভ রাইটিংটা করে, স্ক্রিপ্টিং করতে পছন্দ করে, কিন্তু আলটিমেটলি আসলে কি করবে আমি জানি না। যেটাই করুক আসলে ও যেন হ্যাপিলি করে। আর তার চেয়ে আমি বলবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আসলে এত ছোট, এত বেশি ছোট, আমার ভয় হয় যে যদি ওয়ার্কআউট করতে না পারে, ফাইনালি এখানে ও কিছু না করতে পারে, তখন তো ডিপ্রেস হয়ে যাওয়াটা
একটা ব্যাপার, যে কারণে আমার কাছে মনে হয় যে অপশনস থাকুক আর কি। আপনার কি ক্যারিয়ারে কোনো টার্ন নেয়ার কোনো প্ল্যান আছে? ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট প্রোডিউসিং ফিল্মস অথবা না, প্রডিউসিং ওরকম প্রফেশনালি কোনো ইয়ে নাই, খুব শখে যদি আমি দু একটা কিছু ডিরেকশন বা এরকম বানাতে পারি চাইলে, কিন্তু সেটা খুব প্রফেশনালি না। প্রফেশনালি আমি অ্যাক্টর, আমি হ্যাপি। আপনার এমন কোনো পছন্দের ক্যারেক্টার কি আছে যেটা আপনার মনে হয় যে 100 বছর পরেও যদি কেউ দেখে সেটার সাথে রেলেভেন্স খুঁজে পাবে? না, এরকম কিছু নাই। কোনো পছন্দের ক্যারেক্টার ইন জেনারেল আপনার না, মানে কোনো ফিক্স কোনো ক্যারেক্টার নাই, যেটা আমার কাছে মনে হয়। আমি তো বলতে চাই যে আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি তো দাদি ক্যারেক্টারও করতে চাই। তো সেই পর্যন্ত যেন আমি যদি বেঁচে থাকি, তাহলে যেন সেই পর্যন্ত আমি অভিনয়টাই করি। বিউটিফুল, আমরাও সেটাই চাই অবশ্যই। এবং এই মুহূর্তে আই হ্যাভ অ্যানাদার ইন্টারেস্টিং সেগমেন্ট ফর ইউ, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি আর্কাইভ, যেখানে উই হ্যাভ ফিউ ফটোজ অফ ইয়োর্স, যেগুলি আমাদের অনেক পছন্দের, আপনার কিছু ছবি, এবং সেই ছবিগুলির ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা জানতে চাই। অ্যান্ড দ্য ফার্স্ট ফটো ইজ ভেরি হ্যাপি অ্যান্ড হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। তো এই ছবিটার স্টোরি যদি দিস লুকস লাইক আ বিগ রিউনিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে ফুটবল খেলার ইয়ে হচ্ছিল, খুব সম্ভবত এটা গত বছর, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের সময়। হ্যাঁ, লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় এরকম স্ক্রিনিং। এরকম আমার বাসায় প্রায় সময় হয়, বিশেষ অকেশন, সারা রাত জেগে, মেবি ক্রিকেট অর ফুটবল, সবাই মানে ফ্রেন্ডস বা ফ্যামিলি, বিভিন্ন মানুষজন থাকে, সারা রাত ধরে দেখে, রান্না খাওয়া হয়। এটা আমার খুব পছন্দের একটা সময়। এখানেও বেশ রান্না হচ্ছে। সো দিস ইজ অ্যানাদার ফটো। হ্যাঁ, না এটা রান্না না, এটা হচ্ছে স্ট্রিট ফুড। আমরা তিনজন গিয়েছিলাম হচ্ছে বেলি রোডে নাটক টাটক দেখে, তারপরে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলাম। বাহ, কি ছিল মেনুতে? ওই দিন আমরা বোধহয় খুব সম্ভবত চাপ, লুচি এগুলো খেয়েছিলাম। হ্যাঁ, বেলি রোডের চাপ লুচি ইজ। এন্ড এই ছবিটা সম্পর্কে একটু জানতে চাই। ইটস অ্যান অ্যাডোরেবল ফটো। হ্যাঁ, এটা হচ্ছে আরোহীর বার্থডে আগের রাতে আমরা ডেকোরেশন করার জন্য এগুলো সব কিনেছিলাম তখন। So happy. And then one last photo. This is also a celebration. সুইটি আপার সাথে। হ্যাঁ, এই ছবিটা আবুল হায়াত আঙ্কেলের তোলা, সুইটি আপুর সাথে স্বাগতার বিয়ের প্রোগ্রামে। বিউটিফুল, খুব সুন্দর একটা ছবি আঙ্কেল তুলেছে। থ্যাংক ইউ সো মাচ পাপা, আপনার সাথে অনেক সুন্দর করে একটা আড্ডা দিলাম এবং সেই সাথে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। সো নাও উই উড লাভ টু ফ্রেম দিস মোমেন্ট, এবং আমরা এটাকে বলি স্যামসাং গ্যালাক্সি মোমেন্ট, যেখানে আমরা একটা সেলফি তুলবো, এন্ড দ্য সেলফি উইল বি পোস্টেড অন কাহিনীজ ফেসবুক পেজ, সো কিপ ইউর আইজ দেয়ার। স্যামসাং এ তো খুব ভালো ছবি হচ্ছে। Yes, they have the best camera. হ্যাঁ, একদম crystal clear, and I'm definitely going to save it. And thank you so much once again. এবং অডিয়েন্সের জন্য যদি if you want to say something. থ্যাংক ইউ তোমাকেও। আর অডিয়েন্সের জন্য বলবো যে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুব বোল্ড মানুষ আমি আসলে হতে পারিনি, খুব সিম্পল একটা মানুষ হয়েছি, তবে মানুষ হওয়ার চেষ্টা করেছি, এটুকুই। আসলে এর চেয়ে বেশি কিছু আমি হতে চাইনি। Thank you, Apu. Thank you once again, and thank you guys for being with us, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং আজকে ডেফিনেটলি আমরা দীপা আপার কাছ থেকে জানতে পারলাম অনেক ভাইটাল টিপস, এবং সেই সাথে আমরা জানতে পারলাম হাউ স্টেইং ট্রু টু ইয়োর সেলফ ইজ দ্য কি টু এভরিথিং। It's the key to success, it's the key to happiness, it's the key for a beautiful family and at the same time a beautiful career. So believe in simplicity and believe in yourself, stay true to yourself and stay tuned to us. Thank you.